স্যার স্যার আসসালামু গত আলাইকুম। ক্লাসের একটা প্রশ্ন আছে স্যার। জি, স্যার গত ক্লাসের একটা প্রশ্ন আছে স্যার। এখনই করবেন না শেষে করবেন? আচ্ছা ঠিক আছে স্যার, লাস্টে করবো। আচ্ছা, তাহলে প্রশ্ন আমরা লাস্টে করি। গত ক্লাসে আমরা আলোচনা করলাম কত থেকে? ১৯০ থেকে না? ১৯০ থেকে একটু সংক্ষেপে ১৯০ আলোচনা। থেকে ২০০, হ্যাঁ? ১৯০ থেকে ২০০ পর্যন্ত। আচ্ছা, একটু সংক্ষেপে একটু জাস্ট রিক্যাপ করি। আপনাদের একটু স্মরণ করায় দেই। ১৯০ ধারায় হলো যে ম্যাজিস্ট্রেটের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা যে বিষয়গুলো আছে এটা ১৯০ ধারায় উল্লেখ করা আছে। ১৯০ ধারার শুরুতেই বলতেছে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসলে এই ১৯০ ধারা অনুসারে অপরাধ আমলে নিতে পারে। কোন শ্রেণীর? এটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরপরে হলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? ৩ টা পদ্ধতিতে অপরাধ আমলে নিতে পারেন। কোন ৩ টা পদ্ধতি? সর্বপ্রথম হলো যে কেউ যদি তাদের কাছে নালিশ করে, এই নালিশ প্রাপ্তির মাধ্যমে তারা কি করতে পারেন? অভিযোগ অপরাধটি সম্পর্কে আমলে নিতে পারেন, কার্যকর ব্যবস্থা নিতে পারেন, আইনি ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়ত হলো যে পুলিশ রিপোর্টের মাধ্যমে। পুলিশ কিভাবে রিপোর্ট দেয়? পুলিশের কাছে যদি কেউ আমল অযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসে তাহলে পুলিশ কি করে? সেই বিষয়ে ম্যাজিস্ট্রেটের অনুমতির জন্য প্রেরণ করে। এই যে ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশের কাছ থেকে রিপোর্ট আসে, এই রিপোর্টের ভিত্তিতেও তারা সেই অপরাধটা আমলে নেন বা নিতে পারেন। এরপরে হলো যে পুলিশ ছাড়া অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি ম্যাজিস্ট্রেট জানতে পারেন অথবা তার সোর্স মারফত অথবা ব্যক্তিগতভাবে তার জ্ঞান বুদ্ধি দিয়ে যদি মনে হয়, সন্দেহ যদি সৃষ্টি হয়, কোথাও কোনো অপরাধ হয়েছে সেই বিষয়ে তিনারা কি করতে পারেন? ব্যবস্থা নিতে পারেন। এরপরে আমরা ১৯০ এর পরে পড়লাম ১৯১। আবেদন ক্রমে, কার আবেদন ক্রমে? আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর করা হয় ১৯০ ধারায়। আর ১৯২ ধারা ৯১ ধারায়। ১৯২ ধারা হলো যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কোনো মামলা ইনকোয়ারি বা বিচারের জন্য আমলে নেন, তখন তারা অধীনস্থ কাউকে দিয়ে মামলাটা তদন্ত করা অনুসন্ধান করাইতে পারেন বা বিচার করাইতে পারেন। মানে ম্যাজিস্ট্রেট নিজে মামলা হস্তান্তর করতে পারেন। আর আবেদন ক্রমে যদি করে তাহলে ১৯১ ধারায় আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর করতে পারেন। ১৯২ হলো যে ম্যাজিস্ট্রেট নিজে তার অধস্তন কাউকে দিয়ে। কোন ম্যাজিস্ট্রেট? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৯২ ধারা অনুসারে তারা যে অপরাধটা আমলে নিতে পারেন বা ইনকোয়ারি করতে পারেন সেই অপরাধটা তার অধস্তন দিয়েও করাতে পারেন। ১৯৩ কি দেখলাম? ১৯৩ পেলাম যে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ। ১৯০ হলো যে ম্যাজিস্ট্রেট আদালত আর ১৯৩ হলো দায়রা আদালত। এরপরে আমরা ১৯৫ ধারায় চলে গেছিলাম। ১৯৫ ধারা থেকে মূলত লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলা হয়, এই ধারার আলোচনা শুরু হয় যে সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননার দায়ে মামলা। তাহলে কোন সরকারি কর্মচারীর কর্তৃত্ব মানে হলো যে সরকারি কর্মচারী পাবলিকের প্রতি যেই ধরনের আদেশ নিষেধ করতে পারেন, সেই আদেশ নিষেধ যদি কেউ অমান্য করে সেই ক্ষেত্রে কিভাবে মামলা করতে হবে। যেই কর্মচারীর আদেশ নিষেধ জনগণ অমান্য করলো সেই ব্যক্তি যদি নিজে অভিযোগ করে অথবা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অভিযোগ করে তাহলে সেই আদালত এই অপরাধটা আমলে নিতে পারবেন, অন্যথায় নিতে পারবেন না। এরপরে হলো যে ১৯৬ ধারায় ছিল রাষ্ট্রদ্রোহিতার দায়ে মামলা। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত অফিসার ব্যতীত কি করতে পারবে না? অভিযোগ দায়ের করলে এই মামলা অনুসন্ধান বা বিচারের জন্য আমলে নিবে না আদালত। তাহলে কার মামলাটা করতে হবে? এটা সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার কর্তৃক যদি অভিযোগ হয় যথাযথভাবে কেবল তখনই এই রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের দায়ে মামলা, বিচার, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা যাবে বা অপরাধ আমলে নিতে পারবে। এরপরে হলো যে অপরাধমূলক ষড়যন্ত্র যেটা হলো ১২০ এর খ পেনাল কোডের। এই ১২০ এর কেউ অপরাধমূলক ষড়যন্ত্র করছে এই মর্মে যদি কোনো অভিযোগ দায়ের করা হয় তাহলে কি করতে পারবে না? এটা যে কেউ করলে এই বিষয়ে কি করবে না? অপরাধ আমলে নিবে না ম্যাজিস্ট্রেট। এরপরে পড়লাম আমরা ১৯৬ এর খ। এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর কথা বলছিলাম যে প্রাথমিক ইনকোয়ারি, প্রাইমারি
ইনকোয়ারি করাইতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট, এবং এই প্রাথমিক ইনকোয়ারি করতে পারে সর্বনিম্ন পুলিশের ইন্সপেক্টর পদবীর একজন কর্মকর্তা। এর নিচে কেউ প্রাইমারি ইনকোয়ারি করতে পারবে না। এরপরে হলো যে বিচারক ও সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা। কোন বিচারক অথবা সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্ব পালনকালে যদি কোনো কার্যক্রমের বিরুদ্ধে কেউ মামলা করতে চায়, তাহলে কি করতে হবে? সরকারের অনুমোদন নিয়ে এই মামলা আমলে নিতে হবে। সরকারের অনুমোদন ব্যতীত কি করতে পারবে না? সরকারি কর্মচারী, বিচারক এরা দায়িত্ব পালনকালে কোনো অপরাধ করলে সেই অপরাধের বিষয়ে মামলা নিবে না সরকারের অনুমোদন সাপেক্ষে। এবং এই ধরনের ক্ষেত্রে যদি সরকার অনুমোদন দেয়, মামলা নেয়, তারপরেও সরকার কি করতে পারবে? কোন আদালতে এবং কিভাবে এই বিচারটা পরিচালিত হবে এটা স্থির করে দিতে পারবে সরকার। অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে ওই মামলাগুলো বিচার হবে। এরপর ১৯৮ ধারায় আমরা বললাম কি যে চুক্তি ভঙ্গ, মানহানি এবং বিবাহ সম্পর্কিত অপরাধের দায়ে মামলা, যেটা হলো ৪৯৩ থেকে ৪৯৬। অর্থাৎ একটা স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করে ফেলা, স্ত্রীকে আগের স্বামীর কথা বা আগের স্ত্রীর কথা গোপন করা, এই যে ৪৯৩ থেকে ৯৬ এর অপরাধগুলো আছে, অথবা চুক্তি ভঙ্গ অথবা মানহানি সংক্রান্ত অপরাধ আছে, এই ক্ষেত্রে কি করতে হবে? যে কেউ করলে হবে না। এখানে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি কর্তৃক অপরাধ, ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ ব্যতীত কি করতে পারবে না? অপরাধ আমলে নিতে পারবে না। তবে বলতেছে নিতে পারবে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এমন মহিলা হয় যিনি পর্দার কারণে জনসম্মুখে আসেন না, অথবা 18 বছরের কম বয়স্ক হন, অথবা জড় বুদ্ধি সম্পন্ন বা উন্মাদ বা পাগল হয়, অথবা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী হয়, অথবা সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনীর সদস্য হয়, এবং তার কমান্ডিং অফিসার যদি সার্টিফিকেট দেয় যে তাকে নিজে এসে উপস্থিত হয়ে মামলা করার সুযোগ দেওয়া হবে না, তাহলে তার প্রতিনিধি আদালতের অনুমতি সাপেক্ষে এই অপরাধগুলোর ক্ষেত্রে মামলা করতে পারবে। অন্যথায় যিনি ভিকটিম বা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ধরেন কেউ একজন তার স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করলো, তাহলে এখানে তার স্ত্রী গিয়ে অভিযোগ করতে হবে। স্ত্রীর বাবা, ভাই তারা করলে হবে না। এখানে স্ত্রীর গিয়ে, মানে ক্ষতিগ্রস্ত কে হলো? ভিকটিম হলো স্ত্রী, কারণ তার স্বামী আরেকটা বিয়ে করে ফেলছে, তাকে জানায় নাই। অথবা ধরেন কেউ একজন বিয়ে করছে, যাকে বিয়ে করছে তাকে পূর্বের বিয়ের কথা জানায় নাই, তাহলে এখানে কি নতুন বউ হইলো ভিকটিম। তাহলে এই নতুন বউ কি করতে পারবে? অভিযোগ করতে পারবে, কারণ সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত বা ভিকটিম ছাড়া এই বিশেষ ক্ষেত্রে মামলা গ্রহণ করা যাবে না। এরপর ১৯৯ ধারা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, ব্যভিচার বা বিবাহিত মহিলাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, যেটা পেনাল কোডে ৪৯৭ এবং ৪৯৮ ধারার অপরাধ। এই ধারার অপরাধ যদি কেউ করে, তাহলে কে? মহিলার স্বামী। যে মহিলা এই অপরাধগুলোর সাথে জড়াইছে সেই মহিলার স্বামী কেবল মামলা করতে পারবে, আর কাউকে ক্ষমতা দিচ্ছে না। তবে বলতেছে যে স্বামীর অবর্তমানে যদি কোনো পুরুষ, অন্য কোনো পুরুষ সেই স্ত্রীর দায়িত্বে থাকে, তাহলে সেই ব্যক্তিও করতে পারবে। এটা বলছিলাম কি যে একজন প্রবাসী যে বিদেশে আছে, তার অবর্তমানে কি তার ভাই হতে পারে, বাপ হতে পারে, বা মা হতে পারে, যে হলো তার স্ত্রীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে, সেই ব্যক্তিও মামলাটা করতে পারবে। তাহলে স্বামী অথবা স্বামীর অবর্তমানে যেই ব্যক্তি সেই স্ত্রীর দায়িত্ব পালন করছে, সেই ব্যক্তি এই মামলাটা করতে পারবে। এবং আগের নিয়মের মতো এখানে সেম, যদি 18 বছরের কম হয়, অথবা জড় বুদ্ধি সম্পন্ন হয়, অথবা শারীরিকভাবে অক্ষম হয়, অথবা সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনীর সদস্য হয়, এবং কমান্ডিং অফিসার যদি সার্টিফিকেট দেয় যে তাকে ব্যক্তিগতভাবে মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হবে না, তাহলে তার প্রতিনিধি আদালতের অনুমতি সাপেক্ষে কি করতে পারবে? মামলা দায়ের করতে পারবে। এরপরে ২টা ধারা আমরা পড়ি নাই, চলে গেছিলাম ২০০ ধারায়। ২০০ ধারায় হলো বাদীর জবানবন্দি গ্রহণ। ওই যে ১৯০ ধারায় পড়লাম যে যে কেউ এসে নালিশ করতে পারে পুলিশের, ম্যাজিস্ট্রেটের কাছে। এই নালিশ করার পর এই নালিশের সত্য মিথ্যা এইগুলো যাচাই করার জন্য বিচারক কি করেন? এদের জবানবন্দি গ্রহণ করেন। শুধু বাদীর না, বাদীর সাথে যদি আরো সাক্ষী থাকে, সাক্ষীদেরও জবানবন্দি লিপিবদ্ধ করেন যে ঘটনাটা সত্য কি মিথ্যা, অথবা এটা কি আসলে বিচারযোগ্য কিনা। হয়তো এমন কোন একটা অভিযোগ করছে আসলে এটা আসলে বিচারযোগ্য না, হয়তো তার কাছে বিষয়টা অনেক বড়, বাট আইনিভাবে এর কি শাস্তির বিধান নাই, বা এটা অপরাধ বলে স্বীকৃত না। তখন কি করবে আদালত? এই অভিযোগটা খারিজ করে দিবে। এই কারণে হলো যে প্রথমে অভিযোগ প্রাপ্তির পর এই অভিযোগটা একটু উনি জাস্টিফাই করেন। ১৯০ ধারার অভিযোগটা ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। ১৯০ ধারায় যেটা উনি আমলে নিছেন,
200 ধারায় আমলে নেওয়ার পর এটা জাস্টিফাই করার জন্য যে আসলে তার বিবৃতিটা শুনি বা লিপিবদ্ধ করবেন, এবং এই ক্ষেত্রে লিপিবদ্ধ করে বাদী এবং সাক্ষীদের কি করবেন, স্বাক্ষর গ্রহণ করবেন। এবং বলতেছে যদি এই ক্ষেত্রে সরকারি কর্মচারী কর্তৃক এরকম কোনো অভিযোগ আসে তাহলে আর এই জবানবন্দি বা 200 ধারা জবানবন্দির প্রয়োজন নাই। কারণ কি, সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে কোনো কিছু করলে ধরে নেওয়া হয় সেটা সত্য বা সঠিক। প্রাথমিকভাবে এটা ধরেই নেওয়া হয় যে এটা সঠিক। এইজন্য আসলে এই 200 ধারা জবানবন্দি গ্রহণের বিষয়টা এখান থেকে বাদ দেওয়া হয়েছে বা নমনীয় করা হয়েছে। এরপরে বলতেছে যখন 192 ধারা অনুসারে কোনো মামলা হস্তান্তর করা হয়, অর্থাৎ কোনো চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি তার অধস্তন কাউকে একটা মামলা হস্তান্তর করে যে তুমি এটা বিচার বা আপনি এটা বিচার করেন বা অনুসন্ধান করেন, তখনও দরকার নাই। কারণ কি, বড় আদালত গ্রহণ করে দিছে, তার মানে ওইটা যুক্তিসঙ্গত। এটা আর সন্দেহ পোষণ করা যৌক্তিক না, সমীচীন না। এই কারণে আর ওইখানেও আসলে এই জবানবন্দি গ্রহণ বাধ্যতামূলক না, ইচ্ছা স্বাধীন, করলে করতেও পারেন। এরপরে যাই আজকের আলোচনায়। এটা ছিল গত দিনের আলোচনা। আজকে আমরা আলোচনা করব 202। 202 গুরুত্বপূর্ণ ধারা না, জাস্ট একবার একটু বলে রাখি যে এই যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিল, আমলে নেওয়ার পর অথবা 192 ধারা অনুসারে যদি উনার কাছে অন্য কোনো ম্যাজিস্ট্রেট মামলাটা অনুসন্ধান করার জন্য দেয়, তখন তিনি চাইলে এই যে মামলার যে আসামি আছে তাকে হাজির করার জন্য পরোয়ানা দান স্থগিত রাখতে পারেন। মানে চাইলে পরোয়ানা নাও দিতে পারেন, উনি অনুসন্ধান করাইতে পারেন যে আসলে ঘটনাটা সত্য কিনা আগে দেখি। কারণ একজনকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া তার মানহানি হইতে পারে, তে সে সমাজে খাটো হইতে পারে তার মান সম্মান। এই কারণ বিবেচনা করে আদালত চাইলে কি করতে পারেন, তার এই যে বিভিন্ন বা যৌক্তিক কারণে এই নালিশের সত্য মিথ্যা আসলে সঠিক কিনা এটা অনুসন্ধান করানোর জন্য উনি প্রথমে তার বিরুদ্ধে কি পরোয়ানা দান করা থেকে বিরত থাকতে পারেন। মানে পরোয়ানা ইস্যু করতে না করে বিরত থাকতে পারেন 202 ধারা অনুসারে। গুরুত্বপূর্ণ না, জাস্ট পরোয়ানা উনি না দিয়ে বিরত থাকতে পারেন 202। 203 ধারা গুরুত্বপূর্ণ। এই যে 190 ধারায় অভিযোগ নিল, 200 ধারায় কি করলো, জবানবন্দি গ্রহণ করলো। জবানবন্দি গ্রহণ করার পর যদি 202 ধারা অনুসারে উনি অনুসন্ধান করান, তাহলে এইগুলার উপর ভিত্তি করে উনার কাছে যদি মনে হয় যে আসলে এই অভিযোগটা কি যৌক্তিক নাই, এটা অনুসন্ধান বা বিচার করার মতো পর্যাপ্ত কারণ নাই, তখন তিনি কি করতে পারেন, এটা খারিজ করে দিতে পারেন। তখন এই অভিযোগটা কি করতে পারেন, খারিজ করে দিতে পারেন। এবং কেন খারিজ করলেন এই বিষয়টা উনি লিপিবদ্ধ করবেন। তাহলে 190 ধারায় অপরাধ আমলে নেন, 200 ধারায় এই অপরাধ সম্পর্কে বাদী এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন, 202 ধারায় উনি যদি মনে করেন যে আসলে এটার অনুসন্ধান করানো দরকার, অনুসন্ধান করাইতে পারেন। করানোর পরে 203 এ এসে যদি উনি দেখেন যে জবানবন্দি গ্রহণের পর অথবা অনুসন্ধানের পর উনার কাছে যদি মনে হয় যে এই যে নালিশটা আমার কাছে আসলো এটার আসলে আইনগত ভিত্তি নাই অথবা এটা অনুসন্ধান করার মতো পর্যাপ্ত কারণ নাই, তখন তিনি এটা ডিসমিস বা খারিজ করে দিবেন 203 ধারা মোতাবেক। এরপরে হলো 204 ধারা, এটা গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা একটু জানবো আর কি। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কার্যক্রম গ্রহণ করার মতো পর্যাপ্ত কারণ আছে এবং ঘটনাটি এরূপ যে প্রথম পর্যায়ে দ্বিতীয় তফসিলের 4র্থ কলাম অনুসারে একটি সমন দেওয়া যাইতে পারে, তাইলে কি আদালত আসামিকে হাজির হওয়ার জন্য সমন দিবেন। তাইলে প্রথমে হলো যে 190 ধারায় অপরাধ আমলে নিল, 200 ধারায় জবানবন্দি গ্রহণ করলো, 201 এ হইলো যে বিরত থাকতে পারেন কি করতে, 201 হইলো 201 আমরা বাদ পড়ে গেছে, 201 পড়ি নাই আমরা। 201 হইলো যে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিবার ক্ষমতা না থাকলে তিনি যে কার্যবিধি অনুসরণ করবেন। মানে এমন একটা অভিযোগ এই ম্যাজিস্ট্রেটের কাছে আসলো যেটার এখতিয়ার তার নাই অথবা তার এখতিয়ারের সীমার বাইরে, অথবা যেটা হলো সিআরপিসির 195 ধারার কোনো ক্ষেত্র অথবা 196 থেকে 199 এর ক্ষেত্র। মানে এটা নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে অভিযোগটা আসে নাই। এইরকম ক্ষেত্র যদি ঘটে তাহলে আসলে তিনি কি কার্যক্রম গ্রহণ করবেন। যদি লিখিতভাবে অভিযোগটা আসে তাহলে তিনি কি করবেন, এটাতে মন্তব্য লিপিবদ্ধ করে যেই আদালতের ক্ষমতা আছে ওই বিচারটা করার ওই আদালতে প্রেরণ করবেন। ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে আসলো কি একটা ধর্ষণ মামলা অথবা একটা হত্যা মামলা আসলো, তাহলে হত্যা মামলা বা ধর্ষণ মামলা বিচার কে করবে, দায়রা আদালত। তাহলে এই অভিযোগটা কোথায় প্রেরণ করতে হবে, দায়রা আদালতে প্রেরণ করতে হবে। এটা উনার এখতিয়ারের মধ্যে নাই, কারণ এটা উনি বিচারই করতে পারেন না।
তো এইরকম আর কি, যেই সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট লিখিতভাবে অথবা মৌখিকভাবে এমন কোনো অভিযোগ আসে যেটা আমলে নেওয়ার এখতিয়ার তার নাই, অথবা তার এলাকার বাইরে, তার যে জুরিডিকশন আছে এই জুরিডিকশনের এলাকার বাইরের কোনো অভিযোগ তার কাছে আসলে যদি লিখিতভাবে আসে, তাহলে তিনি এখানে মন্তব্য লিপিবদ্ধ করে যে আদালতে এই বিচারটা হইতে পারে বা যে স্থানীয় সীমার আদালতে এই বিচারটা হতে পারে সেই আদালতের কাছে এটা প্রেরণ করবে। আর যদি হয় মৌখিকভাবে যদি হয়, তাহলে বাদীকে কি করতে পারবেন, উপযুক্ত যে আদালতে যেতে হবে তার নির্দেশ প্রদান করবেন। লিখিত হইলে মন্তব্য লিপিবদ্ধ করে কাগজপত্র সহ সেখানে কি করবেন, প্রেরণ করবেন বা ফেরত দিবেন নালিশটি। আর যদি মৌখিকভাবে আসে অভিযোগটি, তাহলে কি করবেন, ম্যাজিস্ট্রেট বাদীকে যে আদালত এই অভিযোগটি বা অপরাধটি আমলে নিতে পারে সেই আদালতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। এটা ছিল 201 ধারা। 202 ধারায় হলো পরোয়ানা স্থগিত করতে পারেন এবং তিনি কি করতে পারেন, এটাকে অনুসন্ধান করাইতে পারেন। এই যে অভিযোগ আসলো, আসার পর উনি যদি মনে করেন যে এই আসামির বিরুদ্ধে পরোয়ানা না দিয়ে এটা একটু অনুসন্ধান করায়, বিষয়টা কি আরো একটু জাস্টিফাই করি, সেই ক্ষেত্রে এই 202 এর ক্ষমতা রয়েছে। 203 এ গিয়ে বলতেছে যে যদি উনার কাছে মনে হয় যে যে অভিযোগ বা নালিশটা আসছে উনার কাছে এটা আসলে ভিত্তিহীন, এটা অনুসন্ধান করার পর্যাপ্ত কারণ নাই, উনি খারিজ করে দিবেন। এরপরে 204 এ গিয়ে বলতেছে যে যখন ম্যাজিস্ট্রেট এরকম অপরাধ আমলে নেন, তখন যদি উনি মনে করেন যে পর্যাপ্ত কারণ রয়েছে, তাহলে আসামির প্রতি কি করবেন, একটা সমন প্রদান করবেন। ওই যে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে 4 নাম্বার কলামে লেখা আছে কোন কোন অপরাধের ক্ষেত্রে সমন দিবেন, কোন কোন ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা দিবেন। ওই ধারার ক্ষমতা প্রয়োগ করে উনি পরোয়ানা অথবা সমন দিবেন আসামিকে হাজির হওয়ার জন্য। এরপরে হলো 205 ধারা, এটা একটা অবজেক্টিভের জন্য জাস্ট জেনে রাখা যে আসামির ব্যক্তিগত হাজিরা মওকুফ করতে পারেন আদালত। আদালত যদি মনে করেন যে কোনো আসামিকে তার ব্যক্তিগতভাবে হাজির হওয়ার প্রয়োজন নাই, উনি উকিলের মাধ্যমে হাজির হইলে এনাফ। আমরা কি জানি ধার্য তারিখে আসামিকে হাজির হইতে হয়। তা আসামি যদি হাজির না হয় তাহলে তো আসলে বিচার কার্যক্রম পরিচালনা করা যায় না। যাবে কতিপয় ফৌজদারির আ বিধান প্রতিপালনের পর। কিন্তু এখানে বলতেছে 205 এ ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামির ব্যক্তিগত উপস্থিতি তিনি মাফ করার প্রয়োজন মনে করেন যে আসামির আসলে উপস্থিত হওয়া প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমরা দেখি যে রাজনৈতিক বড়, বড় মামলায় অথবা যারা স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তি তাদেরকে এই বিশেষ সুযোগটা আইনে দেওয়া হয়ে থাকে যে তার ব্যক্তিগতভাবে উপস্থিত হইতে হয় না। তারা কি করেন, উকিলের মাধ্যমে হাজিরা দিয়ে দেন। এই যে উকিলের মাধ্যমে হাজিরা দেন, এটা মূলত এই 205 ধারার ক্ষমতা বলে। আদালত নির্দেশ দিলে হাজির হতে পারেন উকিলের মাধ্যমে। তবে আদালত যদি বিচারের যে কোনো সময়ে অনুসন্ধান অথবা বিচার চলাকালীন সময়ে আদালত যদি মনে করে ওই ব্যক্তিকে আবার হাজির হতে হবে, তাহলে আবার নির্দেশ দিতে পারবেন এবং তারা হাজির হতে বাধ্য থাকবেন। একবার যে ব্যক্তিগত হাজিরা হইতে মওকুফ দিল, এই অজুহাত দেখাইয়া কি করতে পারবে না, আসামি মাফ পাইতে পারবে না যে আদালত তো একবার আমাকে বলছে যে আমাকে ব্যক্তিগতভাবে হাজির হইতে হবে না, তাহলে আমি আর হাজির হব না। তখন কিন্তু এই কথা বলা যাবে না। আদালত চাইলে এই আদেশ যেকোনো সময় বাতিল করে তাকে আবার ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারেন। আচ্ছা, 200 এবং 201 ধারায় একটা বিষয় আছে যে নারাজি অথবা আ প্রোটেস্ট পিটিশন। আসলে নারাজি কাকে বলে? নারাজি হইলো যে এর আগের দিন মনে হয় আলোচনা করছিলাম একটু। এটা হলো যে কোনো মামলার তদন্ত শেষে যদি তদন্তকারী অফিসার চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, এক কথায় যদি বলি পুলিশ রিপোর্ট দাখিল করার পর মামলার বাদী যদি ওই রিপোর্টের বিরুদ্ধে আদালতে কোনো আপত্তি জানায়, তবে তাকে কি বলে? নারাজি বলে। তাইলে পুলিশ অফিসার রিপোর্ট দাখিল করার পর, কি রিপোর্ট? পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টের ২ টা অংশ, চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট। এর যেকোনো একটা দাখিল করার পর মামলার বাদী যদি এই রিপোর্টের বিরুদ্ধে আদালতে কোনো আপত্তি জানায়, সেই আপত্তিটাকে কি বলে? নারাজি বা ইংরেজিতে বলে প্রোটেস্ট পিটিশন। এই নারাজি হলে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? একটি নালিশি আবেদন গ্রহণ করে থাকেন। এরপরে আরেকটা বিষয় ছিল এই ২০০ ধারা, এটা হলো যে বিচার বিভাগীয় তদন্ত বা জুডিশিয়াল ইনকোয়ারি। যদিও এটা আমাদের নিম্নপদস্থ কর্মচারীদের পদোন্নতি পরীক্ষায় কখনোই এই ধরনের অবজেক্টিভ গুলো আসে না। তবে এই জুডিশিয়াল ইনকোয়ারিটা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদবীর পরীক্ষায় প্রায়ই আসে এটা। এটা হলো যে একবারে সহজ যে আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত তদন্ত কার্যক্রমকে জুডিশিয়াল ইনকোয়ারি বলি। তা আমরা কি জানি তদন্তের সংজ্ঞায় কিন্তু আদালত বা ম্যাজিস্ট্রেটকে বাদ দিছে। বাট
যখন এই ম্যাজিস্ট্রেটই এই তদন্তের কার্যক্রমগুলা করে তখন তাকে আসলে জুডিশিয়াল ইনকোয়ারি বলে, বা বিচার বিভাগীয় তদন্ত, বিচারকদের দিয়ে তদন্ত করানো, এটা বিশেষ ক্ষেত্রে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন কোনো অপরাধের নালিশ পান তখন তিনি ফৌজদারি কার্যবিধির এই ২০০ ধারায় নালিশকারীর জবানবন্দি গ্রহণ করেন এবং নালিশ সম্পর্কে নিজে তদন্ত করেন। এই যে নিজে তদন্ত করা ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষেত্রে, এই বিশেষ ক্ষেত্রে যে তদন্ত প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাকেই বলে আসলে বিচার বিভাগীয় তদন্ত অথবা জুডিশিয়াল ইনকোয়ারি। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা পড়ব। আচ্ছা, এরপরে না, এটা শেষের দিকে পড়বো। এখন একটা অত ইম্পোর্টেন্ট না, তাও এটা পড়ি। এটা হলো ২০৫ এর গ। এটা কিন্তু ধারা, স্বতন্ত্র ধারা। এটা কিন্তু ২০৫ এর গ উপধারা না, ধারা। এখানে বলছে যে একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য মামলা সেই আদালতে হস্তান্তর। বলতেছে যে পুলিশ রিপোর্টের ভিত্তিতে কিংবা অন্য কোনোভাবে কোনো মামলা রুজু বা দায়ের হওয়ার পর আসামি হাজির হলে অথবা তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় তাহার অপরাধ একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য, তাহা হইলে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন। ওই যে প্রথমেই বললাম যে ম্যাজিস্ট্রেটের কাছে এমন একটা অপরাধ আসলো যেটা তার এখতিয়ারের মধ্যে নাই ২০০১ এ, তখন তিনি কি করবেন? তার উচ্চতর আদালতে প্রেরণ করবেন। আর ২০৫ এর গতে বলতেছে যে এমন অপরাধের সংবাদ আসছে অথবা এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধী ব্যক্তি পুলিশের কাছে সোপর্দ হওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসছে, যার বিচার একমাত্র দায়রা আদালতে করা দরকার। এছাড়া আর কোনো উপায় নাই। তখন এই মামলা সম্পর্কে আসলে ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা নিবে? সর্বপ্রথম হইলো মোকদ্দমা দায়রা আদালতে প্রেরণ করবেন। তাইলে তার যেহেতু এখতিয়ার নাই, তিনি এই মামলাটা কি করবেন? দায়রা আদালতে প্রেরণ করবেন। এরপরে জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানসমূহের শর্ত সাপেক্ষে বিচারকালীন এবং ইহা শেষ না হওয়া পর্যন্ত আসামিকে হাজতে পুনঃপ্রেরণ করবেন। তাইলে আসামিকে কি করবেন? হাজতে প্রেরণ করবেন। এরপরে হলো যে মামলার নথিপত্র এবং যেই সমস্ত দলিল বা জিনিসপত্র বা মালামাল সাক্ষ্যের জন্য উপস্থাপিত করা দরকার, ওই সমস্ত দলিল ও জিনিসপত্র বা মালামাল দায়রা আদালতে প্রেরণ করবেন। সরকারি উকিলকে দায়রা আদালতে এই মামলা হস্তান্তর সম্পর্কে নোটিশ দিবেন। তাহলে এমন কোন অপরাধের সংবাদ অথবা এমন কোন অপরাধী ম্যাজিস্ট্রেটের কাছে আসলো যে অপরাধের বিচার একমাত্র দায়রা আদালতে করতে হয়, তখন ম্যাজিস্ট্রেট কি পদক্ষেপ করবেন? সর্বপ্রথম করবেন হলো যে মামলাটা ম্যাজিস্ট্রেট দায়রা আদালতে প্রেরণ করবেন। ২ নাম্বারে বলতেছে যে যদি এর বিচারের যে ব্যবস্থা, এই ব্যবস্থা জামিনের শর্ত সাপেক্ষে এরা কি করবেন? আসামিকে জেল হাজতে পুনরায় প্রেরণ করবেন। এরপরে বলতেছে যে মামলার নথিপত্র, আলামত যদি কিছু থাকে এইগুলো কি করবেন? দায়রা আদালতে প্রেরণ করবেন এবং এই বিষয়ে পিপি বা পাবলিক প্রসিকিউটর যে থাকে তাকে মামলা যে হস্তান্তর করা হয়েছে এই বিষয়টা অবহিত করবেন। এটা আমাদের লিখিত প্রশ্নের জন্য আসে না, এমসিকিউ আসার সম্ভাবনা খুব কম। তারপরে আমরা জানার জন্য জেনে রাখলাম যে কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি কোন দায়রা আদালতে বিচারযোগ্য কোন অপরাধের সংবাদ আসে তাহলে তিনি আসলে কি ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরে ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ২০৫ এর ঘ। এটা কিন্তু স্বতন্ত্র ধারা, ২০৫ এর উপধারা না। এখানে প্রত্যেকটা নতুন ধারাই স্বতন্ত্র ধারা। এখানে বলতেছে যে যদি একই সাথে নালিশি মামলা বা সিআর মামলা এবং পুলিশি মামলা বা জিআর মামলা চলে তাহলে আসলে কোন পদ্ধতি অবলম্বন করবে? ধরেন একই বিষয়ে একটা মানুষ খুন হইছে, খুন হওয়ার পর এটার বিষয়ে একটা ম্যাজিস্ট্রেটের কাছেও মামলা আছে, আবার পুলিশের কাছেও মামলা আছে। তখন যখন জানতে পারবে আদালত যে এই বিষয়ে পুলিশের কাছে মামলা আছে, তখন আদালত কি কার্যক্রম গ্রহণ করবে বা কি পদ্ধতি অবলম্বন করবে? আপনাদের মধ্যে যদি কেউ জানেন, এক এক লাইনে বলেন যে আসলে কোন মামলাটা চলবে? একই সাথে একই অভিযোগে ২ টা মামলা হইছে। একটা হইলো পুলিশি মামলা মানে থানায় মামলা হইছে, আরেকটা মামলা হইলো ম্যাজিস্ট্রেটের কাছে হইছে। ২ টা মামলাই একসাথে চলতেছে। এই ক্ষেত্রে আসলে কোন মামলাটা বন্ধ থাকবে, কোন মামলাটা চলবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, তরিকুল বলেন। যে ইতিপূর্বে আমরা পড়ছি যে এই ব্যাপারে হাইকোর্ট বিভাগ ডিসিশন নিবে যে মামলাটা মানে না, কোনটা না। চলবে। এইখানে আলাদা সিদ্ধান্ত আছে। আচ্ছা, এটা আপনি জানেন না। আর কেউ জানেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। স্যার এখানে যদি একই অপরাধের কারণে যদি ম্যাজিস্ট্রেটের নিকট যদি মামলা করা হয় বা
পুলিশের নিকট যদি মামলা করা হয় সেক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে যে এই অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে মামলা করা হয়েছে এবং তদন্ত চলতেছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুলিশি যে তদন্ত কার্যক্রম ওটা বন্ধ করে দিবে স্যার, এবং তার নিকট যে অভিযোগ করা হয়েছে এটা তদন্ত নির্দেশ দিবেন। আবেগ দিয়ে কইছেন না বিবেক দিয়ে কইছেন এটা? মানে আপনি কি জানেন না অনুমান করে বলছেন? আচ্ছা ঠিক আছে। পুলিশি তদন্ত কার্যক্রম স্যার বন্ধ রাখবে এবং এটা কি আপনি এটা মানে জেনে বলতেছেন নাকি মনে হইতেছে যে আসলে ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান ওনার কাছে এটা রাখবেন? ম্যাজিস্ট্রেট তো অবশ্য ক্ষমতাবান স্যার। আচ্ছা ঠিক আছে। আর কারো মতামত আছে এই বিষয়ে? আমি বিষয়টা জানি না, কিন্তু অনুমান করে বলতেছি যেটা, এটা অবশ্যই পুলিশেরটাই গ্যারান্টেড হবে বেশি। আচ্ছা এখানে যেহেতু গ্যারান্টেড না, পুলিশের আচ্ছা ঠিক আছে, যেহেতু জানেন না কেউ তাহলে আমি এটা শেয়ার করি। একটা বিষয়ে মামলা হয়েছে, ওই যে আমরা পড়লাম যে আসলে ধরেন একজনের একটা হাত পাওয়া গেল, শুধু হাত পাইছে, আরেক জায়গায় শুধু মাথা পাইছে, অথবা ধরেন এক জায়গায় শুধু মাথা পাইছে, কোন থানায়? কাফরুল থানায় পাইছে। ধরেন কাফরুল থানা এবং মিরপুর মডেল থানা, এই দুইটা থানার একজন ম্যাজিস্ট্রেট, এবং এই ম্যাজিস্ট্রেটের কাছে কি হয়, একটা অপরাধে মানে দুইটা থানা মিলে একজন ম্যাজিস্ট্রেট আছে। এখন এই ম্যাজিস্ট্রেটের কাছে মিরপুর মডেল থানায় ধরেন একটা মামলা হয়েছে, এরপরে ম্যাজিস্ট্রেটের কাছেও একটা মামলা হয়েছে, হওয়ার পরে উনি তদন্ত করতেছে, অনুসন্ধান করতেছে, এই পর্যায়ে উনি যে কোনো ভাবে জানতে পারলেন যে এই একই বিষয়ে থানায়ও একটা মামলা হয়েছে এবং এটা তদন্ত চলতেছে। তখন তিনি তার নিজের কাছে যে মামলাটা আছে এইটাকে পোস্টপোন করবেন বা ফ্রিজ করবেন বা স্থগিত করবেন। নিজের কাছে মানে বিচারকের কাছে যে মামলাটা আছে এটা উনি স্থগিত করবেন, আর পুলিশের কাছে যেটা আছে এটা উনি কি করবেন, চালু রাখবেন। তাহলে এখান থেকে লিখিত প্রশ্ন হয় যে একই সাথে যদি বা একই অপরাধের বিষয়ে যদি নালিশি মামলা ও পুলিশি মামলা চলতে থাকে সেই ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি আলোচনা করুন। অথবা এইভাবে ভাঙাও দিতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট বা আদালত একটি অভিযোগের অনুসন্ধান করার সময় জানতে পারেন যে একই অভিযোগে থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তা তদন্তাধীন আছে, এই বিষয়ে পরবর্তী আইনি পদ্ধতি কি বা আইনি কার্যক্রম আলোচনা করুন। এটা থেকে কিন্তু লিখিত প্রশ্ন হয়েছে আগে, এবং এই ধারাটা গুরুত্বপূর্ণ, মানে পুলিশের কাছে এটা জানা উচিত পুলিশ সদস্য হিসেবে। তাহলে বলতেছে পুলিশ রিপোর্ট ব্যতীত অন্যভাবে রুজুকৃত মোকদ্দমা, মানে ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাটা হয়েছে তিন ভাবে হইতে পারে, আমরা শুনছি শুরুতে 190 ধারায় যে কেউ যদি নালিশ করে অথবা পুলিশ রিপোর্ট অথবা তার সোর্স বা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারে। এইখান থেকে মাঝখানেরটা বন্ধ, শুধু বাকি দুইটা ভাবে যদি মামলা হয়, অর্থাৎ পুলিশ রিপোর্টের ভিত্তিতে মামলা নিলে হবে না। আর পুলিশ যদি জানে এই বিষয়ে ম্যাজিস্ট্রেটকে অবহিত করে তাইলে তো ওই অপরাধটা একটাই হইলো। এই বিষয়টা এমন যে পুলিশ জানছে একভাবে কিন্তু ম্যাজিস্ট্রেট আর এই বিষয়টা জানতে পারে নাই, পুলিশ রিপোর্ট দেয় নাই, আমলযোগ্য অপরাধ হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেটকে কি জানানির দরকার নাই, মামলা হয়েছে মামলা রিপোর্ট পাঠাবে। এই জন্য বলতেছে প্রথমে পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে মামলা ওইটা বাদে অন্য কোনো ভাবে, আর দুইটা কি পদ্ধতি আছে, যে কেউ নালিশ করলো অথবা তিনি তার সোর্স মারফতে জানতে পারলেন, এইভাবে যদি কোনো মামলা ম্যাজিস্ট্রেটের কাছে রুজু হয় এবং এই মামলার অনুসন্ধান বা বিচার চলাকালে যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে তার আদালতে অনুসন্ধান বা বিচারাধীন মামলাটি বা অপরাধটি সম্পর্কে একটি পুলিশি মামলা চলতেছে, তখন তিনি এই তার দ্বারা পরিচালিত অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখবেন। অর্থাৎ নিজের কাছে যে বিচারটা ছিল করার জন্য এটা উনি স্থগিত রাখবেন এবং উক্ত বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসারের নিকট রিপোর্ট তলব করবেন। মানে কি, যে মামলা তদন্ত করতেছে তাকে বলবেন যে আমি আমার এই মামলাটা পোস্টপোন করছি, আপনি এই বিষয়ে আমার কাছে রিপোর্ট প্রেরণ করেন, এবং এই দুইটাকে উনি একই সাথে পরিচালনা করতে পারবেন। 2, যদি তদন্তকারী পুলিশ অফিসার 73 ধারা অনুসারে রিপোর্ট দাখিল করেন এবং এই রিপোর্টের ভিত্তিতে, মানে 173 হবে, ভুল আছে বইয়ে ভাষ্যে, 73 ধারা অনুসারে রিপোর্ট দাখিল করেন এবং এইরূপ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যেই ব্যক্তি নালিশি মোকদ্দমার আসামি তার বিরুদ্ধে অপরাধ আমলে নেন, তবে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশি মামলার রিপোর্টের ভিত্তিতে রুজুকৃত মামলা একই সঙ্গে অনুসন্ধান বা বিচার করিতে পারবেন, যেন উভয় মামলায় পুলিশ রিপোর্টের মাধ্যমে হয়েছে। মানে হলো যে পুলিশ যদি চার্জশিট দাখিল করে, পুলিশ যদি ওই পুলিশের কাছে যেটা তদন্তাধীন ছিল সেই মামলায় যদি চার্জশিট দাখিল করে, তাহলে ম্যাজিস্ট্রেট এই দুইটা মামলাকে একসাথে কি করবেন, কম্বাইন করবেন
বা মার্চ করবেন, মানে একত্রিত করে ফেলবেন, এবং এই একটা রিপোর্ট দিয়েই এই দুইটা মামলা যে হইলো, পুলিশের কাছে একটা হইলো, ম্যাজিস্ট্রেটের কাছে একটা হইলো, দুইটা মামলার একটা রিপোর্ট দিয়ে দুইটা মামলার বিচার করতে পারবেন, যেহেতু বিষয় এক, বিচার্য বিষয় এক, একই অপরাধ। এটা বলতেছে যে ২ নাম্বার উপধারায় বলতেছে যে যদি একে বলতেছে যে যদি উনি জানতে পারেন যে উনার অনুসন্ধানাধীন মামলার বিষয়ে পুলিশি তদন্ত চলতেছে, তাহলে পুলিশ যে এই মামলাটা তদন্ত করতেছে সেই তদন্তকারী কর্মকর্তাকে পুলিশ রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিবেন। পুলিশ যদি সেই মামলা তদন্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই অপরাধটা এমনভাবে বিচার করবেন যেন এই পুলিশ রিপোর্টের ভিত্তিতে উভয় মামলায় রুজু করা হইছে। এরপরে বলতেছে যে পুলিশ রিপোর্টে যদি নালিশি মোকদ্দমার কোনো আসামি জড়িত না হয়, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যে অভিযোগটা হয়েছিল বা মামলাটা হয়েছিল, ওই মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল সেই আসামিদের নাম নাই, মানে ফাইনাল রিপোর্ট দিতে পারে অথবা চার্জশিট দিলেও তাদের নাম নাই, সেই ক্ষেত্রে পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি অপরাধ আমলে গ্রহণ না করেন, মানে পুলিশের চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যদি তিনি গ্রহণ না করেন, তাইলে তিনি এই অনুসন্ধান বা বিচার স্থগিত রাখছিলেন, যেটা তার বিচারের অধীনে ছিল, অনুসন্ধানাধীন ছিল, সেটা আবার কি করতে পারবেন? চালু করতে পারবেন পুনরায়। তাহলে প্রথম কথা হইল যে ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন যে তার কাছে অনুসন্ধানাধীন একটা মামলার বিষয় অন্য আরেকটি পুলিশি থানায় মামলা হয়েছে এবং তদন্ত চলতেছে, তাহলে তিনি নিজের কাছে যে মামলাটা ছিল এটা স্থগিত রাখবেন এবং তদন্তকারী কর্মকর্তাকে পুলিশ রিপোর্ট দাখিল করার জন্য বলবেন। ২, পুলিশ রিপোর্ট যদি দাখিল করে তদন্তকারী কর্মকর্তা, তাহলে তিনি অর্থাৎ বিচারক এই দুইটা মামলাকে একত্রিত করে এই পুলিশ রিপোর্টের ভিত্তিতে বিচার করতে পারবেন, যে ওই মামলায় তো আসলে তদন্ত দেয় নাই, দিছিল পুলিশের মামলায়, কিন্তু উনি ওই মামলায়ও এই তদন্ত রিপোর্ট ব্যবহার করতে পারবেন। মূল কথা হইলো এটা। ৩ নাম্বারে গিয়ে বলতেছে পুলিশ রিপোর্ট যদি উনার কাছে যে মামলাটা ছিল ওই মামলার কোনো আসামিকে দোষী সাব্যস্ত করে নাই বা চার্জশিটে তাদের নাম আসে নাই, অথবা পুলিশের রিপোর্ট যদি তিনি গ্রহণ না করেন বা তার কাছে সন্তুষ্টজনক না হয়, তাহলে তিনি তার কাছে যে মামলাটা উনি স্থগিত রাখছিলেন সেই মামলাটা পুনরায় কি করতে পারবেন? চালু করতে পারবেন। এই ছিল ২০৫ এর ঘ। এটা ৩ স্টার দিয়ে রাখেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। স্যার একটু এরপরে কথা ছিল স্যার। বলেন। স্যার এই ধারার সাথে স্যার পিআরবিটা কি আসবে স্যার? এটার সাথে পিআরবি যে কত, আচ্ছা আমি এটা একটু দেখে এনে খেয়াল এনে তো মনে পড়তেছে না পিআরবি কত আসবে এটার সাথে। এটার সাথে পিআরবি আছে কিনা এটা মনে নাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি দেখে এটা আপনাদেরকে পরে রাতে দেখি জানানোর চেষ্টা করব, যদি থাকে আর কি সংশ্লিষ্ট, কিন্তু আমার কাছে এখানে যে নোট বাই আছে এটাতে নাই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এরপরে ২০৬ থেকে ২২০ ধারা বাতিল, এই যে দেখবেন এখন খালি বাতিল বাতিল ধারা পাবেন। এরপর ২২১ থেকে যে আলোচনাগুলো পাবো এগুলো হলো অবজেক্টিভের জন্য। এই যে ২২১ ধারায় আসি, যে অভিযোগ বা চার্জ অপরাধের বিবরণ থাকতে হবে। এই যে আমরা ৪ এর ১ এর গ তে পড়লাম চার্জ, এই চার্জের বিষয়ে ২২১ এর ৫ উপধারায় একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা আমরা ওই সময় আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব। বলতেছে যে অভিযোগ বা চার্জে অপরাধের বিবরণ থাকতে হবে। কারো বিরুদ্ধে যদি চার্জ গঠন করে তাহলে কি করতে হবে? এই চার্জে অপরাধে অভিযুক্ত হয়েছে তার বিবরণ থাকতে হবে। ২, অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখ, যথেষ্ট বিবরণ, অর্থাৎ কি অপরাধ করছে সেই অপরাধের কি করতে হবে? চার্জে নাম উল্লেখ থাকতে হবে। এরপরে হলো যেই ক্ষেত্রে অপরাধের কোনো নির্দিষ্ট নাম নাই সেই ক্ষেত্রে কিভাবে উল্লেখ করবেন? যখন আসলে অপরাধের নির্দিষ্ট নাম নাই সেই ক্ষেত্রে সংজ্ঞা এমন ভাবে উল্লেখ করতে হবে যাতে আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। অর্থাৎ আসামি কি অপরাধ করছে বা কি কারণে সে অভিযুক্ত হয়েছে এটা এমন ভাবে উল্লেখ করতে হবে, যদি অপরাধের নামও না থাকে তাহলেও অপরাধের বিবরণটা বা বৈশিষ্ট্যগুলো এমন ভাবে উল্লেখ করতে হবে যেন আসামি তার এই অপরাধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। কারণ কি, তাকে এইখানে ব্যক্তিগতভাবে নিজেদের কি জাস্টিফাই করতে হবে, সে যে অপরাধ করে নাই, তাহলে তার অপরাধটা কি এটাই যদি সে জানতে না পারে তাহলে কিভাবে প্রমাণ করবে যে সে অপরাধ করে নাই? এই জন্য বলতেছে চার্জের নাম, কি অপরাধ করছে, চুরি না ধর্ষণ নাকি ছিনতাই নাকি তছরূপ নাকি অপরাধজনক বিশ্বাসভঙ্গ,
দেখেন তসরূপ অপরাধজনক বিশ্বাসভঙ্গ কাছাকাছি, তো এই জন্য বলতেছে নাম স্পেসিফিক করা লাগবে, সে কি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করলো নাকি তসরূপ করলো এটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপরে বলতেছে যে এমন কোন অপরাধ যদি থাকে যেটা আসলে নাম নাই, কিন্তু তাইলে এমন বৈশিষ্ট্য অপরাধের দিতে হবে যেই বৈশিষ্ট্য দিয়ে আসামি বুঝতে পারবে সে কি কি অপরাধ করছে। এরপরে হলো যে ৫ নাম্বার, এটা হলো গুরুত্বপূর্ণ, আমাদের গুরুত্বপূর্ণ বলতে কি, এটা আমরা ওই চার্জ যখন পড়লাম তখন এই বিষয়টা আসলে চার্জ দ্বারা কি বোঝায়। কোন ক্ষেত্রে চার্জ প্রণয়ন করা হইলে তাহা এই মর্মে বিবৃতি দেওয়া শামিল যে উক্ত বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধটি সংগঠনের জন্য আইনসঙ্গত যে সমস্ত শর্ত রয়েছে তাহা পূর্ণ করা হইয়াছে। মানে হলো কেউ একজন চুরির দায়ে চার্জ গঠন করা হলো কারো বিরুদ্ধে, তার মানে হলো চুরির যে ৫টা উপাদান আছে, অর্থাৎ অস্থাবর সম্পত্তি হইতে হবে, মালিকের অনুমতি ব্যতি রেখে নিয়ে যাইতে হবে, স্থানান্তর হইতে হবে, এই যে অসৎ উদ্দেশ্য থাকতে হবে, এই যে ৫টা উপাদান থাকে চুরির, ৫টা উপাদানে তিনি সম্পাদন করছে। যখন আদালত লিখবে যে জৈনেক ক এর বিরুদ্ধে চুরির অভিযোগ গঠন করা হইল বা চার্জ গঠন করা হইল, তার মানে হইল যে জৈনেক ক চুরির যে ৫টা উপাদানই আছে ৫টা উপাদানই সে পালন করছে, এইটা মানে হলো চার্জ গঠন। যখন কোন অপরাধের চার্জ গঠন কারোর বিরুদ্ধে হয় তখন ধরা হয় ওই অপরাধের যত উপাদান আছে সব সে সম্পাদন করে ফেলছে। অথবা ধর্ষণের ক্ষেত্রে ধরেন, ধর্ষণের যে সংজ্ঞা আছে এই সংজ্ঞার যে ৫টা শর্ত আছে এর যে কোনো একটা সে প্রতিপালন করছে। কারো বিরুদ্ধে যদি যে ধর্ষণের চার্জ গঠন করা হয় তার মানে আমরা বুঝে নিব যে এই ৫টা যে ধর্ষণের উপাদান আছে এর যে কোনো একটা সে অবশ্যই পালন করছে, তার কারণে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এই চার্জ গঠন করার পর মূলত বিচার শুরু হয় আদালতে, যে মিলট বা দুই পাশে যে আসামি দাঁড়ায়, সাক্ষী দাঁড়ায়, এই যে আদালতের যে চিত্র আমরা দেখি এই চিত্র কিন্তু এই চার্জ গঠনের পরের কাজ। এর আগ পর্যন্ত কি অনুসন্ধান, এই যে অনুসন্ধানের সংজ্ঞা যে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত যত কার্যক্রম থাকে এইগুলো হলো অনুসন্ধান। আর এই যে চার্জ গঠন, চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হইল, এই চার্জ গঠন করলেই তখন বিচার হয়। এই জন্য পুলিশে অনুসন্ধান করে দেখায় যে ৫টা উপাদানই ছিল, সে চুরি করছে, অস্থাবর সম্পত্তি ছিল নিয়ে গেছে, তার কাছ থেকে পাইছি, এই যে তথ্য প্রমাণ এটা ম্যাজিস্ট্রেটের কাছে দেয়। ম্যাজিস্ট্রেট যখন দেখে যে হ্যাঁ এত শালা চুরি করছে তখন তার বিরুদ্ধে চার্জ গঠন করে, চার্জ গঠন করার পর এটা বিচার কার্যক্রম শুরু হয়। এরপরে বলছে যে চার্জের ভাষা কি হবে, চার্জের ভাষা হবে ইংরেজিতে অথবা আদালতের ভাষায় লিখতে হবে। আদালতের ভাষা কি বাংলা এখন, তাইলে দুইটা, যেহেতু আইনটা যখন করা হয়েছে তখন কি ব্রিটিশরা ছিল, ব্রিটিশরা কি ভাষায় লিখতো, ইংরেজি ভাষায়, এবং যার কারণে এখনো কিন্তু হাইকোর্টের সিংহভাগ রায় লেখা হয় বা চার্জ গঠন করা হয় ইংরেজিতে। কারণ বাংলাতে লিখতে গেলে আসলে আইনগুলার গেজেট হইলো ইংরেজিতে, এই ফৌজদারি বলেন, পেনাল কোড বলেন, বড় বড় যত আইন আছে সবগুলা হলো ইংরেজি ভার্সন, এর বাংলা কোনো গেজেটই নাই। তো এই কারণে আসলে বাংলায় রায় বা এই চার্জ গঠন করা মুশকিল, তাদের জন্য কমফোর্টেবল না, যার কারণে তারা ইংরেজিতেই এই রায়গুলা লিখে থাকেন এখন পর্যন্ত, তবে ব্যতিক্রম কিছু আছে। এরপরে বলতেছে যে ৩ স্টার দেওয়া একটা পয়েন্ট আছে ১২১-এর ৭, ১২১ ধারার এই ৭ উপধারা ছাড়া বাকিগুলো আপনাদের দরকার নাই, জাস্ট জানার জন্য। ৭-এ বলতেছে যে চার্জ গঠনের সময় পূর্বের দণ্ডের বিষয় উল্লেখ করতে হবে। কেন উল্লেখ করতে হবে বলেন তো? যদি তাকে বর্ধিত দণ্ড দিতে হয় তাহলে চার্জ গঠনের সময় সে আরো অপরাধ করছিল কিনা ওইগুলাতে, কারণ কি ফাইনাল যখন তার বিরুদ্ধে রায় দিবে তখন দেখবে যে এর আগে কি কি শাস্তি করছে সে, কারণ এই রায়ের উপরে নির্ভর করে আরো শাস্তি বাড়ায় দেওয়া যাবে। যে একজন বারবার চুরি করতেছে বা একই ১ বছরের মধ্যে ৩ বার একটা অপরাধ করলো পালাক্রমে, তাহলে কি এর শাস্তি বেশি দেওয়া যায়। এই জন্য হলো যে পূর্বের কোনো দণ্ডের বিষয় থাকলে এটা চার্জের সময় কি করতে হবে, উল্লেখ করতে হবে। তো রিডিং করি আমি। আসামি পূর্বে কোনো অপরাধের দায়ে দণ্ডিত হইবার কারণে পরবর্তী অপরাধের ক্ষেত্রে বর্ধিত দণ্ড বা ভিন্ন প্রকৃতির দণ্ডে দণ্ডনীয় হইলে বা পরবর্তী অপরাধের দণ্ড বৃদ্ধি বা প্রকৃতি পরিবর্তনের জন্য পূর্ববর্তী দণ্ড প্রমাণ করিবার প্রয়োজন হইলে চার্জে পূর্ববর্তী দণ্ডের ঘটনা, তারিখ, স্থান উল্লেখ করতে হবে। এরূপ উল্লেখ না করা হইয়া থাকলে আদালত দণ্ড প্রদানের পূর্বে যে কোনো সময় উহা যোগ করতে পারবেন। বলতেছে চার্জ গঠনের সময় আগে কোনো শাস্তি পাইছে কিনা, বর্ধিত শাস্তি পাইছে কিনা, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে এরকম তো হইতে পারে যে আদালত খবরই পাইলো না যে আগে কোনো অপরাধ করছে, কোনো অনুসন্ধানেও আসে নাই, তদন্তেও আসে নাই, তখন
যখন রায় দিবে আদালত, রায়ের পূর্বেও যদি এটা কি হয় জানতে পারে, তাহলে সেটা তখন যুক্ত করা যাবে, অসুবিধা নাই। তাহলে 121 দ্বারাই আমরা কতগুলা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখলাম। তাইলে এখান থেকে লিখিত প্রশ্নের জন্য লাগবে না, জাস্ট একবার রিডিং পড়েন আর কি। একবার মন মতো রিডিং পড়লে যেন এখান থেকে এমসিকিউ আসলে যেন জানতে পারেন। এরপরে আমরা চলে যাব এনার গুরুত্বপূর্ণ ধারাই দেখি না, ভুল ভ্রান্তির ফল। দুইশো 25 ধারা, 225 ধারাটা একটু দেখি আমরা। 225 ধারায় বলতেছে যে চার্জের অপরাধের বর্ণনা বা অপর কোনো তথ্য পরিবেশনের সময় কোনো ভুল হইলে বা কোনো কিছু বাদ পড়লে তাহা যদি আসামির বিভ্রান্তি সৃষ্টি ও ন্যায় বিচার ব্যাহত না করে, তাহা হইলে ইহা মোকদ্দমার কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ বলিয়া গণ্য করা যাইবে না। মানে এমন কোনো কিছু বাদ পড়লো, এমন কোনো সাক্ষী নিল বা এমন কোনো সাক্ষীকে বাদ দিল, কিন্তু হইলো যে কি এটা আসামির বিভ্রান্তি সৃষ্টি ও ন্যায় বিচার ব্যাহত না করে, ন্যায় বিচার যদি ঠিক থাকে তাইলে এটা আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে বিবেচিত হবে না। এরপরে ধারাটা 227, এটা গুরুত্বপূর্ণ একটা ধারা জানার জন্য। আদালত অভিযোগ বা চার্জ পরিবর্তন করতে পারেন। এই যে ধরেন একজনের বিরুদ্ধে একটা চুরির মামলা হইলো, চুরির মামলা হওয়ার পর যদি আদালত দেখতে পারেন যে আসলে চুরি করতে যায় একজনকে আঘাত করছে, অথবা চুরির মধ্যে ধর্ষণ করছে, অথবা ডাকাতির মামলা হয়েছিল, ডাকাতির মামলার সাথে আবার দেখা গেল যে ধর্ষণ ছিল এবং আঘাতের একটা বিষয় ছিল, তাহলে কি এই মামলাটা আবার পুনরায় করা লাগবে, নাকি ওই যে ডাকাতির মামলা হয়েছিল এই মামলা দিয়ে এটা শাস্তি দিতে পারে আদালত, এটা দিয়েই পারে, আর পুনরায় কি করা লাগে না, মামলা করা লাগে না, মূলত এই 227 ধারার কারণে। 227 ধারায় বলতেছে যে রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় যে কোনো আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ যোগ করতে পারেন। এই যে এদের বিরুদ্ধে কিসের অভিযোগ হয়েছিল, ডাকাতির অভিযোগ, কিন্তু রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় যদি আদালত জানতে পারে যে এইটার ভিতরে কি ছিল, ডাকাতির সাথে ধর্ষণ ছিল, ধর্ষণের সাথে আবার আঘাত ছিল, তখন ওনারা এই অভিযোগগুলা কি করতে পারবেন, যুক্ত করে দিতে পারবেন। এই ধারার ক্ষমতা কিন্তু আদালতের ব্যাপক ক্ষমতা, এই ধারার ক্ষমতা কিন্তু আইনি বিচার কার্যক্রমকে অনেক সহজ করে দিছে। নইলে একজনের বিরুদ্ধে একটা অপরাধজনক নরহত্যার মামলা করলো, এটার আর হত্যা মামলায় নেওয়া যাইতো না, এই আবার পুনরায় মামলা করা লাগতো, আবার তদন্ত করা লাগতো, আবার অনেক কিছু করা লাগতো। কিন্তু এই 227 ধারায় ক্ষমতা দিয়ে দিছে যে তদন্ত করে যদি পান, কারণ প্রথমে পুলিশের কাছে যেরকম খবর আসে পরবর্তীতে তদন্ত করে তো ভিন্ন অনেক কিছু পাওয়া যায়, তখন তো আসলে একই রকম থাকে না। এই যে ভিন্নতা আসে, তখন তো আর ভিন্ন মামলা করা লাগে না, তখন আদালতের কাছে পুলিশ রিপোর্ট দেয় যে এ অপরাধ মামলা হইলেও এই অপরাধ করছে, তখন পুলিশের ওই রিপোর্টের ভিত্তিতে অথবা আদালত অনুসন্ধান করে যদি জানতে পারে যে এটাতে আরো অভিযোগ আছে, ওই অভিযোগগুলা কি করতে পারেন, চার্জ গঠন করে যুক্ত করে দিতে পারেন 227 ধারার ক্ষমতা বলে। লাল ওইটা করেন একটা মিনিট। না, এখানে আর গুরুত্বপূর্ণ ধারা দেখতেছি না। এরপরে চলে যাই তাহলে 234 অবজেক্টিভের জন্য দরকার আছে, অনেক সময় ছোট প্রশ্ন হইলে হইতে পারে, অবজেক্টিভের জন্যই ধরে রাখেন এটা। একই ধরনের 3টি অপরাধ 1 বছরের মধ্যে হইলে একত্রে চার্জ করা যাইতে পারে। যখন কোনো ব্যক্তি একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত হয় এবং অপরাধগুলো প্রথম অপরাধ হইতে শেষ অপরাধ পর্যন্ত 12 মাস সময়ের মধ্যে সংঘটিত হয়, তখন অপরাধগুলো একই ব্যক্তি সম্পর্কিত হোক আর না হোক, তাহার বিরুদ্ধে 3-এর অনধিক যে কোনো সংখ্যক অপরাধের জন্য চার্জ প্রণয়ন করা যাইতে পারে এবং একটি মাত্র মোকদ্দমায় বিচার করা যাইতে পারে। যখন একজন ব্যক্তির বিরুদ্ধে
একটা মানে 12 মাসের মধ্যে সে একই ধরনের অপরাধ 3 বার করলো, সেই ক্ষেত্রে এই 3 টা অপরাধের ক্ষেত্রে একটা চার্জ গঠন করে একসাথে কি করা যাবে? এর বিচার বা মোকদ্দমা পরিচালনা করা যাবে। আচ্ছা, আজকে এতটুকু রাখি। একজন প্রশ্ন করতে চাইছিলেন, প্রশ্নটা করেন।